ফোনালাপ ফাঁসের আসল কাহিনী আজকে আপনাদেরকে বলবো, যেটা আপনারা কোনো জায়গা থেকে শুনেননি এখন পর্যন্ত। এই ফোনালাপগুলা ফাঁস কেন হলো? ভারত অবশেষে মুখ করেছে আর শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার ষড়যন্ত্র, ভাওতাবাজি, প্রতারণা যারা ধরতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। পতন হওয়ার মুখে মানুষ যেমন ভুল করে শেখ হাসিনা করছিলেন, পতনের পর এখনো মাথা ঠিক হয়নি, ফলে তারা ভুলই করে যাচ্ছে। রিপিট, এটা দিয়ে যে পারপাস তারা সার্ভ করতে চেয়েছিলেন সেটা আরো বেশি ধাক্কা খেলো, উল্টো হয়ে গেল। তিনি ঢুকে পড়েন, তাহলে বাংলাদেশের জন্য তার বিচার করাটা সহজ হবে। এই 500 মানুষের হত্যাকাণ্ডের বিচার ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হবে, আর আন্তর্জাতিক আদালতে আইসিসিতে বিচার হবে। এখন ব্যাংকিং এর যে সমস্যা, সংস্কারের সমস্যা, ওই মন্ত্রী বানানো, এর বাদ এগুলো অনেক অনেক পেছনের সমস্যা। সামনে একটা ক্রাইসিস হিসেবে যে প্রবলেমগুলো আছে প্রতিটা মুহূর্তে, সেই ক্রাইসিসগুলো তাকে বুঝতে হবে, সেই ষড়যন্ত্রগুলো তাকে বুঝতে হবে, অ্যাসার্টেন করতে হবে, এবং এই সমস্যা সমাধানের ব্যাপারে তাকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, এ কেমন নতুন খেলা দেখাইলো তারেক রহমান, আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বিএনপির সামনে বড় বড় 7টি চ্যালেঞ্জ। বিএনপিকে এই চ্যালেঞ্জগুলো পার করতে পারবে, সেই বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওতে। সেই সাথে আওয়ামী লীগ কী করতে চাচ্ছে সব কিছু দেখতে পারবেন বিস্তারিতের মাধ্যমে। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। আসল কাহিনী আজকে আপনাদেরকে বলবো, যেটা আপনারা কোনো জায়গা থেকে শুনেননি এখন পর্যন্ত। এই ফোনালাপগুলা ফাঁস কেন হলো, কি কারণে ফাঁস হয়, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই আপনাদের সামনে। এবং বলে রাখি, ভারত অবশেষে মুখ করেছে আর শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার ষড়যন্ত্র, ভাওতাবাজি, প্রতারণা যারা ধরতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা শুনবেন মনোযোগ দিয়ে। শেখ হাসিনা ভারত থেকে অনবরত বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, তার ছেলে থেকে শুরু করে সবাই বর্তমানে বাংলাদেশের উদ্দেশ্যে তারা দিচ্ছে। বাংলাদেশের তারা আশা করে শেখ হাসিনা বাংলাদেশে আবার রিহেবিলিটেট বা প্রত্যাবর্তন বা পুনর্বাসন করবেন রাজনীতিতে। দুঃসংবাদ হলো, আপনাদের আওয়ামী লীগের যারা আছেন, আওয়ামী লীগ নিশ্চিন্ন হবে কিনা সেটা আমরা বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারতেছি, বর্তমানে দ্য এইজ অফ শেখ হাসিনা, দি পলিটিক্যাল এরা অফ শেখ হাসিনা হ্যাজ বিন গন, হ্যাজ বিন ডেস্ট্রয়েড, ডেমোলিশড, আর কোনোদিন ফিরবে না। এই রেকর্ডটা ফাঁসের ইতিহাসটা আপনাদেরকে বলতে চাই আমি। মানুষকে ধোঁকা দেবে নিচ্ছেন, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এর আগে যে কলটা ফাঁস হয়েছিল, যে আপা আপা শক্ত থাকে, শক্ত করে এবার বলছিল না, আপা শক্ত থাকে না, আমরা শক্ত আছি, মানে মনে আছে? আই এম সরি ফর মাই, ওই যে বলছিল আপা শক্ত থাকে, আমরা শক্ত থাকি, আমরা শক্ত থাকি। এই হচ্ছে আরেকটা মানে ইডিয়ট। সে জানে না তার আপার রাজনৈতিক ক্যারিয়ার ফাঁকটা লং অ্যাগো, August 5th finished. She has no future in politics in Bangladesh. No and never. It's gone. Even Awami League যারা আছেন, they do not believe it. It's a fanatic, মূর্খ, ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের এরা বিশ্বাস করে আপা এখন আসবেন। Your apa got fucked and you also got fucked. So don't worry about your apa anymore. She's gone. Her dynasty got fucked and finished and destroyed in Bangladeshi politics, ladies and gentlemen. So there'll be no apa. That's certain, I can tell you that. Like I said, Awami League রাজনীতিতে ফিরবে কিনা, we have no idea. Right? Because কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সাপোর্টার যারা এখনো বাংলাদেশে আছে, কমপক্ষে 3 কোটি খাঁটি আওয়ামী লীগের মানুষ আছে। এদেরকে বিচ্ছিন্ন করে বাদ দিয়ে রাজনীতি কিভাবে হবে বাংলাদেশে, সেটা নিশ্চয়ই দেখার বিষয় আছে। কারণ এটা খুব আওয়ামী লীগের মানুষ। এরা শেখ হাসিনাকে দেখে আওয়ামী লীগ করে না, এরা আওয়ামী লীগকে দেখে আওয়ামী লীগ করে, ওনার বাবাকে দেখে আওয়ামী লীগ করে। তো এই লোকগুলো কিন্তু এখানে আছে। এদেরকে আপনি এখন আমরা আন্ডারমাইন করতে পারবো, বাট এরা তো বাংলাদেশ থেকে চলে যাবে না, রাইট? এটা নিশ্চয়ই চাইবে, আনলেস বাট স্টিল তারা হয়তো 30-40 বছরের জন্য বাংলাদেশের রাজনীতিতে কখনো ফিরতে পারবে না। এবং নতুন প্রজন্ম আওয়ামী লীগের যে অ্যাট্রোসিটিস, যে ডাকাতি, সন্ত্রাসী, আয়নাগর, লুটপাট, গণতন্ত্র বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ, গণহত্যা দেখেছেন। আমার মনে হয় না আগামী 40 বছরে আওয়ামী লীগকে কেউ সত্যিকার অর্থে ভোট দেবে দল বা রাষ্ট্র পরিচালনা করার জন্য। কোনো জায়গা যেখানে আওয়ামী লীগ আছে সেখানে হতে পারে। এবং এরা যদি এডুকেট করে তাদেরকে, তাহলে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার সুযোগ আমি অন্তত কখনো দেখি না। যে অপরাধ তারা করেছে, এবং লেটস নট ফরগেট, জাতিসংঘের রিপোর্টের পরেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে। সেটার জন্য 2-3 মাস অথবা 5-6 মাস পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ দে আর কন্ডাক্টিং দেয়ার ইনভেস্টিগেশনস রাইট নাও। এন্ড when we will see the reports, জাতিসংঘ তো এমনি এখানে আইসা রিপোর্ট মানে ইনভেস্টিগেশন করতে না। There is a purpose and you know the purpose. It's going to end up at ICC, International Criminal Court in Hague, Netherlands. লিখে রাখেন এখন, রাইট ইট ডাউন এন্ড টেক আ নোট, অর আপনার রাইট ইট নোট ডাউন। সো শেখ হাসিনা আজকে এখানে বলছে কল ফাঁসের উদ্দেশ্যটা কি, এখন আসি মূল জায়গাতে। প্রথম কলটা উনি বলছেন যে উনি চট করে বাংলাদেশে আসবেন, বর্ডারে আছেন, শি ইজ ক্লোজ টু দ্য বর্ডার। ইট ডাজ মেক সেন্স টু মি, বাই দ্য ওয়ে। ওনার এই বক্তব্যটা খুব কাছাকাছি থাকতে পারেন, উনি বলতে দিল্লিতে আছেন, এটাকে কনফার্ম করতে পারে নাই উনি কোথায় আসলে বর্তমানে আছেন। এটা ভারতীয় বক্তব্য থেকে আমরা বলছি উনি দিল্লিতে আছেন, বা ভারতীয় পত্রিকা, ভারতীয় গভর্নমেন্ট তার বিষয়ে যা দিবে তাই কিন্তু ভারতীয় মিডিয়া, সব মিডিয়াতে আসছে। তো নিরপেক্ষভাবে মানে নিউট্রালি কেউ এটা তদন্ত করে দেখে নাই শেখ হাসিনা আসলে কোথায় অবস্থান করছে বর্তমানে, রাইট? আমি তত্ত্বাবধায়ক সরকার, ফরেন অ্যাডভাইজার, আমি বলছি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি ইন্ডিয়াকে জিজ্ঞেস করেন উনাকে কোথায় রেখেছে তারা। রাইট নাও ইট ইজ এ বিগ $1 million কোয়েশ্চেন। উনি কোথায় আছেন বর্তমানে? উনি কি বর্ডারে ঠিক অ্যাক্রস দ্য বর্ডার এখানে থেকে এখানে বাংলাদেশে বসে আপনার এই আমাদের দেশের সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত আছেন কিনা? উই নিড টু নো। এটাকে কোনো ধরনের এটা হেলাফেলা করবেন না আপনারা, মনে রাখবেন। এটা যদি ব্যর্থ হয়
ভারতীয় পলিসি কারণে ব্যর্থ হবে যদি আপনারা না পারেন এটা টিকিয়ে রাখতে। আমাদের স্বাধীনতা অর্জন আমরা করেছি, এটা যদি টিকিয়ে রাখতে না পারেন আপনাদের ব্যর্থতার কারণে দিতে পারে এটা। এটা আমি আজকে দায়িত্বহীন ভাষা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সরকারি যারা বর্তমানে আছেন ক্ষমতায়, এটাকে এটা সিরিয়াসলি নেবেন। আপনারা হেলাফেলা করবেন না, মানে আপনারা you have no fucking idea what are they doing about Bangladesh and you need to understand that, okay? আপনারা সব জানতা, সব কিছু জানেন, আমরা কিছু জানি না। ওটা কখনো মনে করবেন না, হাসিনা মনে করতো, শেখ হাসিনা, আমি সরি হাসিনা বলবো না, শেখ হাসিনা, উনি এটা মনে করতেন, রাইট? উনি মনে করতেন বলে উনি মনে করতে গেছেন এবং ধ্বংস হয়ে গেছেন। আপনারা যেটা মনে করেন ইউ ক্যান মেক এ মিস্টেক, উনি কোথায় আছেন আমরা জানতে চাই, ক্লিয়ার কাট এভিডেন্স। কারণ এখানে আবার ওনাকে পচানোর সুযোগ আছে। উনি বলছেন, উনি যে মিথ্যা বলছেন, উনি সারা জীবন মিথ্যা বলেন, তার একটা প্রমাণ এখন পাবেন আপনারা। উনি দিল্লিতে বলছেন আমি বর্ডারে এখানে আছি, অর্থাৎ তার সমর্থকদের সাথে এই অবস্থানের মধ্যে দিয়েও উনি মিথ্যা বলে যাচ্ছেন এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছেন প্রতিনিয়ত। সরকারের কোনো এজেন্সি এটা ফাঁস করলো কিনা রেকর্ড করে, ধরেন এনটিএমসি তো আছেই, তারা করতে পারে, নিশ্চয় করতে পারে, রাইট? আমি কিন্তু ভাবছি এই জিনিসটা আজকে উনি যুক্তরাষ্ট্রের যে ভদ্রলোক লোক এখানে উনি কথা বলছেন শেখ হাসিনার সাথে, উনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে, তাহলে কল রেকর্ড বিটুইন ইন্ডিয়া এন্ড দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্যার ইজ নো থার্ড পার্টি হু ক্যান রেকর্ড দিস কল। এই দেশে কেউ কল রেকর্ড করতে পারবে না আপনার, নো ওয়ে। আপনাকে না বলে কেউ রেকর্ড করতেই পারবে না, ইটস গোনা বি ফেডারেল ক্রাইম, রাইট? তাহলে ফাঁস করলো কারা? এটার অর্থটা আমি আপনাদেরকে বলি। এই অর্থটা হলো তারা ইচ্ছাকৃতভাবে কলগুলো রেকর্ড করে ফাঁস করায়। এটা এরাই শেখ হাসিনাই বলে দেয় ফাঁস করার জন্য, শেখ হাসিনাই রেকর্ড করায়, শেখ হাসিনাই ফাঁস করে দেন। উনি ফাঁস করে দেন কেন জানেন? আওয়ামী লীগের যে ফ্যানাটিক আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, বাউতাবাজি এবং প্রতারণা। That's what it is. It's nothing else. এটা ক্লিয়ারলি and educatedly and precisely এটা প্রমাণিত হয়েছে। ইচ্ছাকৃতভাবে তারা এই কল রেকর্ডগুলো মার্কেটে ছাড়ে, মানে বোঝানোর জন্য আমি যে কোন সময় দেশে আসবো, একবার বলছে আমি দেশে আসি, একবার বলছে আমি অ্যাক্রস দ্য বর্ডার আছি, যে কোন সময় আমি দেশে চট করে ঢুকে যাবো। This is চিটিং, এটা প্রতারণা। আওয়ামী লীগের যারা আছেন আমি আপনাদেরকে বলি এটা প্রতারণা। আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। তারেক জিয়া যে সিচুয়েশন নিচে যে এক মেয়াদে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেই কথাকে আমি না শুধু গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে। এক মেয়াদে 2 সরকার যদি না থাকে তাহলে আমাদের জন্য ভালো। জনগণ কিরকম জবাবদিহিতামূলক সরকার থাকবে, কারণ শেখ হাসিনা যেভাবে 2041 পর্যন্ত চালাইতে চাইছে ওটা কি কোনো জবাবদিহিতার সরকার ছিল? তো তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে এক মেয়াদে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তাহলে বিএনপির ভিতরে যারা বেশি সন্ত্রাসী, গডফাদার, ভূমিদস্যুকারী, ওরা কিন্তু মনে রাখবে যে আমরা কিন্তু 10 বছর পরে হলেও জনতার আদালতে হিসাব দেবো। অতএব এখানে আর বেশি ক্ষমতার অপব্যবহার করার সুযোগ নাই, বুঝছেন? তারেক জিয়ার এই কথাটা আমি সমর্থন করি। আরেকটা জিনিস হচ্ছে, তারেক রহমানকে এদেশের মানুষ যারা তরুণ আছে তারা এখন ভোট দিতে মুখিয়ে আছে একটা কারণে, কারণ আমরা তারুণ্যের নেতৃত্ব এখন দেখতে চাই। তারুণ্যে আর এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সাজ্জিদ, হাসানাত আব্দুল্লাহ, উনারা দেশপ্রেমিক, জনতার পক্ষে লড়াই করছে, উনারা রাজনীতিবিদ নয়। আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনাদের সাইডে অনেক ট্যালেন্টেড রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে, অতএব আপনারা নিজেকে অনেক বড় হিসাবে উপস্থাপিত করবেন না। মনে রাখবেন আপনারা ছাত্র আন্দোলন করেছেন, জনগণের বাবা পাইছেন, কিন্তু আপনারা অতিরঞ্জিত কথা বলবেন না। বেশি অতিরঞ্জিত কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন। অতএব রাজনীতিবিদদেরকে সম্মান দিতে শিখেন। আমি বিপি নূর সাহেবকে বলবো, গণ অধিকার পরিষদের বিপি নূর, আপনিও কিন্তু ডাকসুর বিপি ছিলেন। তারেক জিয়া আর আপনি এক জিনিস না, বিপি নূর সাহেব, ডাক্তার শফিকুর রহমানের আপনি এক জিনিস না, মির্জা ফখরুলের আপনি এক জিনিস না। অতএব কথা বলতে হিসাব করে বলবেন। আপনাদের যে দল সারা দেশ মিলিয়ে 3 সিটও পাবেন না। আর বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার পরে। বিএনপি কিন্তু মানুষ তারেক জিয়ার জন্য করে না, খালেদা জিয়ার জন্য করে না, বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে। জিয়াউর রহমানের অবদানকে যারা অস্বীকার করবে তারা স্বাধীনতায় বিশ্বাসী না, শুধুমাত্র প্যাসিস্ট খুনি হাসিনা জিয়াউর রহমানকে খুনি বলছে। কিন্তু জিয়াউর রহমান এদেশে সর্বপ্রথম খাল খনন করেছেন, জিয়াউর রহমান ইরানের যুদ্ধ বন্ধ করেছেন, জিয়াউর রহমান সৌদিতে নিম গাছ, যেটা জিয়া গাছ হিসেবে পরিচিত, সেটা রোপণ করেছেন। জিয়াউর রহমান ছিলেন এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মজলুম জনতার মুক্তির মহানায়ক। জিয়াউর রহমানকে যারা খাটো করে তারা সত্যিকার অর্থে দেশদ্রোহী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৈনিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন ময়দানে, বঙ্গবন্ধু 7 মার্চে ভাষণ দিয়েছেন, উনার ডাকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আর মাঠ পর্যায়ে যুদ্ধ করেছে জিয়াউর রহমান। অতএব স্যালুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জিয়াউর রহমানকে যারা নিয়ে যারা কটূক্তি করেন তারা এই দেশের রাষ্ট্রদ্রোহী শয়তান। আদানির পর রাশিয়া প্রায় কয়েক হাজার কোটি টাকার ঋণ বাংলাদেশকে শোধ করতে হবে সেপ্টেম্বরের মধ্যে। আরো স্পেসিফিক্যালি বললে 15ই সেপ্টেম্বর ডেডলাইন দিয়েছে রাশিয়া এবং মস্কো, অর্থাৎ হাতে আর 3টে দিন। এই 3 দিনের মধ্যে বাংলাদেশ সরকার কিভাবে বিপুল পরিমাণ ঋণের টাকা রাশিয়াকে এবং আরো কিছু ঋণের টাকা আদানিকে শোধ করবে, তাই এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এমনটা তো হওয়ার কথা ছিল না। কিসের বিএনপি এই সময়টিতে স্মরণকালের সবচেয়ে সুখের মধ্যে থাকার কথা ছিল এবং পুরো প্রকৃতি এবং পরিবেশ তাদের অনুকূলে থাকার কথা ছিল। আগস্ট মাসের 5 তারিখে যেদিন শেখ হাসিনার পতন হলো, সেই দিনে সারা বাংলাদেশের মানুষের মতো বিএনপির যারা নেতাকর্মী তারাও নিদারুণভাবে উত্তেজিত হয়েছিল, খুশি হয়েছিল এবং অনেক দিন পর আল্লাহ তাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন। আগামীতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এই স্বপ্নে 2024 সালের আগস্ট মাসের 6 তারিখ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা বিভোর ছিলেন। কিন্তু মাত্র 1 মাসের ব্যবধানে পুরো পরিস্থিতিটা কত অনিশ্চিত হয়ে গেছে আমরা জানি না।
তারেক রহমান সাহেব কবে আসবেন বাংলাদেশে, কবে তিনি প্রধানমন্ত্রী হবেন, কিভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, বিএনপি কি আদৌ ক্ষমতা আসতে পারবে, এবং এখন যে চলমান পরিস্থিতিতে বিএনপি বিপদ এবং বিপত্তিতে পড়েছে, এই বিপদ এবং বিপত্তি থেকে কিভাবে বের হবে, এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কোনো সুস্পষ্ট নিজেরাও যেভাবে ধারণা করতে পারছি না, বিএনপির পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের ধারণা দেওয়া সম্ভব হচ্ছে না। রাজপথে, সচিবালয়, বিএনপির কার্যালয় থেকে শুরু করে সব জায়গাতে আমরা যে সকল সমস্যা দেখছি এবং অস্থিরতা দেখছি, তার ফলে বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলো এসেছে, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে গত সেই 15 বছর ধরে বা তারও বেশি সময় ধরে, 11 যদি ধরেন, সেই 2006 থেকে আজ অবধি বিএনপি যে চ্যালেঞ্জের মধ্যে আছে, সেই চ্যালেঞ্জের মধ্যে বর্তমান জমানাতে সবচেয়ে তারা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং সেই চ্যালেঞ্জগুলো কি ইন ডিটেলস বলে আমি বিএনপি যারা প্রতিপক্ষ তাদেরকে উত্তেজিত করতে চাই না, সুযোগ দিতে চাই না। শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, আমাদের দেশে 2 থেকে 3% বা 4% ফ্লোটিং ভোটার থাকে, সমর্থক থাকে, যারা সবসময় করে কি যে দল জয়ী হয়, ক্ষমতা আসে, সঙ্গে সঙ্গে মানে মত পরিবর্তন করে তাদের দলের যোগ দেয়। যেমন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল তাদের 35% বলা হতো, 35% অন অ্যাভারেজে তাদের সমর্থক রয়েছে। যেই মুহূর্তে ক্ষমতা থেকে চলে গেছে, এখান থেকে 3 থেকে 4% অটোমেটিক্যালি আওয়ামী লীগ থেকে বিএনপিতে তারা তাদের মতামত ব্যক্ত করেছে এবং সমর্থন ব্যক্ত করেছে। তো এখন বিএনপি যেটা 30% ছিল, এখন সেটা 35% হয়ে গেছে, আওয়ামী লীগের যেটা 35 ছিল সেটা এখন 30% হয়ে গেছে। এটি হলো বাস্তবতা। তো এই 35% সমর্থক নিয়ে এবং সমর্থন নিয়ে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল। এখন এই বড় দল হিসেবে তার জন্য কি কি সমস্যা রয়েছে আর কি কি চ্যালেঞ্জ রয়েছে, এরকম সবচেয়ে বড় 7টি চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলবো। আমার কাছে প্রথমে যেটা মনে হচ্ছে যে বিএনপির যে সাংগঠনিক চেইন অফ কমান্ড, এটা এখন সবচেয়ে বিএনপির জন্য বড় সমস্যা। বিএনপি পাইকারি হারে যাকে বলা হয় শাস্তি দিচ্ছে, পাইকারি হারে কমিটি ভাঙছে, অনেককে বহিষ্কার করছে, শোকজ করছে। এতে সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা আরও বাড়বে। আমি দেখলাম যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে কিংবা যাদের পদ পদবি স্থগিত করা হয়েছে, শোকজ করা হয়েছে, তাদের কারো ক্ষমতা বাড়েনি, বরং তাদের ক্ষমতা বেড়েছে, তারা ফ্রিলি মুভমেন্ট করছে। এবং বিএনপি অফিসে তাদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নেই। মূলত বিএনপি যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা আগের মতোই বা আগের চেয়ে বেশি যোগ্যতা নিয়ে তারা মুভমেন্ট করছে। তো এই যে সাংগঠনিক যে চেইন অফ কমান্ড, চেইন অফ কমান্ড, এটি সে একটা ওয়ার্ড থেকে শুরু করে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এই চেইন অফ কমান্ডটির যে ধারাবাহিকতা, এটি এখন প্রতিষ্ঠা করা বিএনপির হলো 1 নম্বর চ্যালেঞ্জ। এবং এটি না করা পর্যন্ত বিএনপি বর্তমান যে সুষমা এটিকে ভোগ করতে পারবে না। এখন ধরুন একটা ইউনিয়ন কমিটির কথাই চিন্তা করি, সেখানে ছাত্র দলের কমিটি আছে, যুব দলের কমিটি আছে, কৃষক দলের কমিটি আছে, স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে, অনেকগুলো কমিটি, মহিলা দলের কমিটি আছে। এটা আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠন। এখন সেই ইউনিয়ন ছাত্র দলের একজন সাধারণ কর্মী, সেই সাধারণ কর্মীকে কোনো অবস্থাতে রিজভী সাহেবের বা মির্জা ফখরুল সাহেবের কিংবা তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ন্ত্রণ করে সেই এলাকার চাঁদাবাজি বন্ধ করা, কুকর্ম বন্ধ করা, এই সামর্থ্য তাদের নেই, এটা সম্ভব না। এমনকি এই দায়িত্বটি যদি জেলা পর্যায়েও দেওয়া হয়, এটিও সম্ভব নয়। ফলে যেটি সাধারণত হয় সেটি হলো রাষ্ট্র ক্ষমতা, থানা, পুলিশ, প্রশাসন যতক্ষণ পর্যন্ত বিএনপির পক্ষে থাকবে এবং একজন লোক এলাকা ভিত্তিক থানা নিয়ন্ত্রণ করতে পারবে, ইউনিয়ন নিয়ন্ত্রণ করতে পারবে, উপজেলা নিয়ন্ত্রণ করতে পারবে, কেবলমাত্র সেই মানুষটির পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব এবং তার পক্ষে ওই জেলা বা ওই উপজেলা বা ওই থানা নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটি এই মুহূর্তে বিএনপির নেই। সাধারণত যেটি হয়, যখন দল ক্ষমতায় থাকে তখন দলের যিনি সংসদ সদস্য হন তিনি এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করেন। তো এখন বিএনপির বিভিন্ন জায়গাতে 10-12 জন করে সংসদ সদস্য প্রার্থী আছে এবং এই আওয়ামী লীগ নয়, 10-12 জন সংসদ সদস্য প্রার্থীদের অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ, মারামারি, কাটাকাটি, গ্রুপিংয়ের কারণে কি হচ্ছে, চাঁদাবাজিটা, অপকর্মটা 10-12 গুণ হয়ে যাচ্ছে। মানে ধরুন একজনের নাম কাদের মিয়া একজন প্রার্থী, কাদের মিয়ার লোক একজনের কাছে গিয়ে টাকা নিয়ে আসলো, ঘেটু মিয়া আরেকজন প্রার্থী, ঘেটু মিয়ার লোক গিয়ে বলো যে ওরে টাকা দিলে আমার দিলি না কেন। আবার লেদু মিয়ার লোকজন যদি যায় সেখানে, এইভাবে 10-12 জন প্রার্থী যেখানে আছে সবাই কিন্তু একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এবং এটা অনেক সময় টাকার জন্য নয়, মানে প্রতিপক্ষকে কেন টাকা দেওয়া হলো এই জন্য তারা ইনসাল্ট ফিল করে তারা গিয়ে সেখানে চাঁদা দাবি করছে, মাস্তানি করছে, দখল দেখাচ্ছে বা ভাব দেখাচ্ছে।
এটি খুব দ্রুত বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। কারণ হলো আওয়ামী লীগ গত সেই 15 বছর ধরে এটি একক হাতে তারা নিয়ন্ত্রণ করছে। উপজেলা বা নির্বাচনী এলাকা তারা এমপিদের মাধ্যমে এই কাজগুলো করেছে, এবং যেখানে যেখানে এমপিরা দুর্বল ছিল সেখানে প্রতিপক্ষ দেখিয়েছে, কিন্তু কোথাও ডুয়েল হয়নি। মানে চাঁদাবাজি থেকে শুরু করে কখনো ডুয়েল হয়নি, কোথাও নিজেরা মারামারি হয়েছে, কিন্তু এটা সাধারণ জনগণের মধ্যে আসেনি। কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যে দেখা গেল যে বিএনপির যারা নেতা এবং কর্মী তারা এই এমপি কেন্দ্রিক যে গন্ডগোল, সেই গন্ডগোলের মধ্যে 7 ভাগে 8 ভাগে 4 ভাগে 5 ভাগে 10 ভাগে 12 ভাগে বিভক্ত হয়ে মানুষের জীবন তছনছ করে ছেড়ে দিচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য ইমিডিয়েটলি যদি বিএনপি তার 300টি আসনে একক কর্তৃত্ব দিয়ে এমপিদেরকে মনোনয়ন না দেয়, এমপি প্রার্থী যে এরা এলাকার প্রার্থী, এবং ওই এলাকার সমস্ত কমিটি সেই এমপির অধীন না করে দেয়, এই সমস্যা থেকে বিএনপি বের হতে পারবেন। এবং এই অবস্থা যদি মাস 3 চলে, কি যে একটা ডিজাস্টার বিএনপির জন্য বয়ে নিয়ে আসবে, অজনপ্রিয়তার, যেটি বিএনপিকে আরো 20 বছর পিছনে ফেলে দেবে। এটি হলো প্রথম। দ্বিতীয়ত, যে সকল বিএনপি মাইন্ডেড সরকারি আমলা কামলা ছিলেন, সেই আমলা কামলারা এই সময়টিতে এসে একেবারে ঝাঁপিয়ে পড়েছে। আপনারা জানেন যে আমি আজকে ভিডিও করছি মঙ্গলবার দিন, আজকে সচিবালয়ে হাতাহাতি হয়েছে ডিসি নিয়োগ নিয়ে। এর ফলে সে আগে যাদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাই সেগুলো বাদ দেওয়া হয়েছে, এবং এর ফলে কি হচ্ছে, বিএনপি পন্থী যারা আমলা তাদের বদনাম হচ্ছে। এই যে আমলারা আছেন সেই একই ঘটনা কিন্তু অন্য সব অফিসে হচ্ছে, ব্যাংক, বিমা, সব জায়গায়। অর্থাৎ বিএনপি পন্থী যে সকল সরকারি আমলা রয়েছেন, যারা এতদিন যাবৎ একেবারে আওয়ামী লীগ দ্বারা নিষ্পেষিত হয়েছিল, বঞ্চিত হয়েছিল, তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে বড় বড় পদ পদবিগুলো দখল করার জন্য নিজেদের মধ্যে মারামারি করছে, এবং ক্ষেত্র বিশেষে তারা আবার জামাতের সঙ্গেও জড়িয়ে পড়ছে। তো এটাও বিএনপির 2 নম্বর চ্যালেঞ্জ। এটাও প্রশাসনে, জনমনে এবং পুরো দেশে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে, এবং এখান থেকে বাঁচতে হলে বিএনপিকে সবার আগে বলতে হবে যে বিএনপি কোনো দলবাজ আমলাকে প্রশ্রয় দেবে না। আমলারা স্বাভাবিক নিয়ম অনুযায়ী, যার যার যোগ্যতা অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী নিয়োগ পাবে। কে বিএনপির, কে আওয়ামী লীগের, কে জামাতের, এটা আমাদের কাছে কোনো মুখ্য বিষয় না। অতীতে যেভাবে আমাদের দলীয় আমলারা আমার 2 পয়সা কাজে আসেনি, আগামীতেও আসবে না। এরা শুধু যার যার পদে বসে নিজেদের আখের গোছাবে, আর ভবিষ্যতে যদি বিএনপি বিরোধী কোনো ক্ষমতা আসে তাদের কাছে আত্মসমর্পণ করবে টাকা পয়সা দিয়ে। এগুলো দরকার নেই। 3 নম্বরে বিএনপির যে সমস্যা, সেই সমস্যাটা হলো পেশাজীবী সংগঠন। বিভিন্ন শ্রেণী পেশা যারা বিএনপিকে সাপোর্ট করছেন অতীতকালে, সেটা আইনজীবী হতে পারেন, ব্যাংকাররা হতে পারেন, চিকিৎসক হতে পারেন, তারাও যার যার পেশায় সেই নিয়োগের জন্য, বদলির জন্য, ভালো পোস্টিংয়ের জন্য যে সকল কর্মকাণ্ড করছেন, যা কিনা পুরো পরিবেশ এবং পরিস্থিতিকে অস্থির করে তুলছে, এবং এটি বিএনপির জন্য নিদারুণ একটা লায়াবিলিটিস তৈরি করেছে, যুক্তি ঝামেলা তৈরি করেছে, ইমেজ নষ্ট করে ফেলছে। তারপরে এটি গেল 3 নম্বর। 4 নম্বর হলো বিএনপি মাইন্ডেড যারা ব্যবসায়ী রয়েছেন। তো বিএনপি মাইন্ডেড যারা ব্যবসায়ী রয়েছেন, সেটা ভালো ব্যবসায়ী হন বা দুর্নীতিবাজ হন, তারা অনলাইনে ছাড়েন, গাছ হাড়া দিয়ে বের হয়ে এসেছেন। এবং ব্যবসায়ীরা তো মানে টাকা উপার্জন কিন্তু খুবই কঠিন একটা বিষয়, এটা এত সহজ না। জ্ঞান অর্জনের পরেই টাকা উপার্জন, ক্ষমতা অর্জন করাটা 3য় গ্রেডে, টাকা উপার্জন করা কিন্তু জ্ঞান অর্জনের পরেই গুরুত্বপূর্ণ। কাজেই যারা বিএনপি মাইন্ডেড লোকজন, ধনী, টাকাওয়ালা, তাদের মাথায় দুষ্ট বুদ্ধি গিজ করে। তো এই সকল দুষ্ট বুদ্ধি নিয়ে তারা যেভাবে আওয়ামী লীগের শিল্পপতি, দুর্নীতিবাজ, তাদের সাথে ক্ষেত্র বিশেষে নেগোসিয়েশন করছে, যেখানে নেগোসিয়েশন দরকার নেই সেখানে তারা দখল করছে, যেখানে দখল দরকার নেই সেখানে লুটপাট করছে। তো এগুলো নিয়ে যে দৃশ্য আমরা দেখছি আমজনতা, এগুলো বিএনপিকে কিন্তু নিদারুণ ইমেজ সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এই গেল 4 নম্বর। 5 নম্বর হলো বিএনপির যে আন্তর্জাতিক সম্পর্ক, সেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বিএনপি এখন সিদ্ধান্ত নিতে পারছে না। চীন, আমেরিকা, রাশিয়া, ভারত না পাকিস্তান, সবার সাথে দেখা করছে। সবার সাথে বন্ধুত্ব মানে কারোর সাথে বন্ধুত্ব নয়। আবার চীন এবং পাকিস্তানিদের সঙ্গে বিএনপি নেতাদের একটা কথাবার্তা হচ্ছে, যা কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটি গিয়ে আবার শেষমেশ জামাতে গিয়ে মিলিত হচ্ছে। আবার অন্যদিকে ভারতের সাথে সম্পর্কটাও ঠিক বিএনপির যে একটা লবিং গ্রুপ ছিল ভারতপন্থী, সেই জিনিসটা এখন বুমেরাং হয়ে গেছে। ভারতের স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা ইউনূস সাহেবের সাথে এবং জামাতের সাথে সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে। এটা গেল 5 নম্বর। আচ্ছা, 6 নম্বরে সেন্সিটিভ, ভীষণ রকম সেন্সিটিভ, সেটা হলো সামরিক বাহিনী। সাবেক আমলা এবং বর্তমান সামরিক আমলা, তাদের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আমি শুধু যতটুকু আমার নজরে এসেছে, দ্য রিজনেবল লাইন অফ, সহনীয় একটা সম্পর্ক, এটি তৈরি হয়নি, এখন পর্যন্ত তৈরি হয়নি। এই বিষয়টা নিয়ে আমি শুধু এতটুকুই বললাম, 6 নম্বরটা বললাম। আর 7 নম্বর যেটি, সেটি হলো বিএনপির এই সুসময়টিতে কতগুলো পরিবর্তন একেবারে অবশ্যম্ভাবী দরকার ছিল কেন্দ্রীয় পর্যায়ে। সাংগঠনিক সফর, তারপরে কেন্দ্রীয় অফিস, 2টো অফিস বিশেষ করে
চেয়ারপারসনের অফিস এবং পল্টন অফিস, এই দুটো অফিস জমজমাট রাখার জন্য জনপ্রিয় নেতাদেরকে নিয়ে খুব দ্রুত যে পার্টির যে কমান্ড, সেই কমান্ড প্রতিষ্ঠা করা, সেটা এখন পর্যন্ত কিন্তু করা হয়নি। আগে যেভাবে আছে সেভাবেই চলছে। সালাউদ্দিন সাহেব কানা হয়েছিল, কিন্তু সালাউদ্দিন সাহেব এরকম কোনো কিছু করতে পেরেছেন বা উল্টো তিনি বিপদে পড়েছেন এরকমই দেখা যাচ্ছে। আর দলের মধ্যে সেই জনাব তারেকপন্থী যারা আছেন তারা যে খুব বেশি এটা ভালো করতে পারছেন, নট লাইক দ্যাট। আবার যারা সিনিয়র আছেন তারাও যে এগিয়ে এসে কোনো কিছু করছেন তাও নয়। যে যার মতো করে আগের সে শক্তি নিয়ে কথা বলছেন, ঘোরাফেরা করছেন, কিন্তু একটা চেইনের মধ্যে বিএনপির যে কেন্দ্রীয় অফিস এটি চলছে না। অথচ বিএনপির এই দুটো অফিসে এখন যেভাবে জামাতের অফিস সরগরম থাকে, মগবাজারে গিয়ে দেখেন জামাতের অফিস যেভাবে সরগরম, সেখানে আমির সাহেব যেভাবে বসে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, এমনকি অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা আগামীতে ক্ষমতায় যেতে চায় তারা কিন্তু তাদের অফিস গুছিয়ে নিয়েছে। তো সেই দিক থেকে বিএনপির অফিস দুটো এখনো পর্যন্ত কিন্তু গোছানো হয়নি। আশা করি এই 7টি চ্যালেঞ্জ যদি বিএনপি মোকাবেলা করতে পারে তাহলে হয়তো আশা করা যায় যে এই যে সময় প্রকৃতি তাদেরকে দিয়েছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।